প্রিয় দ্বাদশ শ্রেণী তথা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ তোমরা যারা ফাইনাল পরীক্ষা দিতে চলছো, সেই ফাইনাল পরীক্ষার ফোর্থ সেমিস্টার চতুর্থ সেমিস্টারের জন্য দেখো তোমাদের যেই রয়েছে আজকে গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন উত্তর আমি তোমাদের সামনে উপস্থাপন করব, যেগুলো তোমাদের ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে খুব কার্যকর হতে চলছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে দ্বাদশ শ্রেণী। তো দ্বাদশ শ্রেণীর রোয়ের মধ্যে রয়েছে তোমাদের দেখো ভূগোল। এই ভূগোলের মধ্যে তোমাদের যারা আহ, রয়েছে তোমাদের দেখো ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে তোমরা ইউনিট 4। আর ইউনিট 4 এর মধ্যেই রয়েছে তোমাদের জীবমণ্ডল। আর জীবমণ্ডলের মধ্যেই বিশেষ করে রয়েছে তোমাদের জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। তো চলো তোমাদের দেখে নিচ্ছি। তোমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো। প্রথম কোয়েশ্চেন, সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। দেখো এই যে জীববৈচিত্র্য যে রয়েছে, প্রথমে আমাদের জানতে হবে জীববৈচিত্র্য কাকে বলে। তোমরা অনেকে জানো, অনেকে জানো না, তথাপি আমি বলবো জীব বৈচিত্র্য কাকে বলে। দেখো বায়োডাইভার্সিটি আমি বলে দিচ্ছি, দেখো একবার শুনে নেবে, একবারই মুখস্থ হয়ে যাবে। দেখো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী সমস্ত রকমের উদ্ভিদ, জীব, কীটপতঙ্গ, পোকামাকড়, ভাইরাস প্রভৃতির মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় জীববৈচিত্র্য। আর এক কথায় বলবে, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে আহ জীব এবং জীব আর বিশেষ করে আহ উদ্ভিদ, মানে জীব আর যে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়া রয়েছে তাদের মধ্যে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকেই বলা হয় জীববৈচিত্র্য। তো দেখো জীববৈচিত্র্যের সংজ্ঞা অবশ্যই তোমরা জানো বা বললাম যেটা। আর সেটা এখানে দেখো, এখানে সব থেকে আরেকটা কথা হলো সংক্ষেপে সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব। এই জীববৈচিত্র্য পৃথিবীব্যাপী যে জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্যের গুরুত্ব কতখানি রয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্ব আছে কি নেই? অবশ্যই আছে। কারণ এই জীববৈচিত্র্য ছাড়া দেখো পৃথিবী চলবে না। অর্থাৎ আমাদের এই জীববৈচিত্র্যের মধ্যে পৃথিবীতে যে বিভিন্ন ধরনের খাদ্য শৃঙ্খল রয়েছে, সেই খাদ্য শৃঙ্খলের মধ্যেও, খাদ্য জালকের মধ্যেও কিন্তু জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তথাপি এই যে জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্য ছাড়া পৃথিবী কিন্তু এক মুহূর্ত কিন্তু চলবে না। অর্থাৎ জীববৈচিত্র্য নষ্ট হয়ে গেলে কিন্তু পৃথিবীতে প্রাণীর যে অস্তিত্ব, সেই মানুষের যে অস্তিত্ব বা বিভিন্ন প্রাণীদের মধ্যে যে একটা ভারসাম্য, সেই ভারসাম্য কিন্তু নষ্ট হয়ে যাবে। তো জীববৈচিত্র্যের গুরুত্বের মধ্যে প্রথমেই রয়েছে দেখো অর্থনৈতিক মূল্য। দেখো অর্থনৈতিক মূল্য বলতে এখানে আমরা জানি মানুষ তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, ওষুধ প্রভৃতির জন্য কিন্তু সরাসরি প্রকৃতির উপর নির্ভরশীল। দেখো অর্থনীতির জন্য, ইকোনমিক্সের জন্য কিন্তু আমরা কি, খাদ্যের জন্য, বস্ত্রের জন্য, বাসস্থানের জন্য, ওষুধপত্রের জন্য সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল আমরা। ঠিক আছে? অর্থাৎ জীববৈচিত্র্যের জন্যই কিন্তু মানুষ তার চাহিদা প্রকৃতি থেকে কিন্তু মেটায়। ওকে? এরপরে রয়েছে নান্দনিক। নান্দনিক মানে তোমাদের আনন্দ। তোমরা যখন ঘুরতে যাও, কোথাও যখন ঘুরতে যাও, কিংবা তোমরা এই শীতের সময় যখন তোমরা কোথাও ঘুরতে যাবে, ঘোরার যে অনুভূতি, নান্দনিক সেই মূল্য কিন্তু আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি। তোমরা যাবে কোথায়? কেউ সুন্দরবনে যাবে, দেখো, কেউ তোমরা চিড়িয়াখানায় যাবে, কেউ জাতীয় পার্কে যাবে, কেউ সমুদ্র সৈকতে যাবে, কেউ পাহাড়ে যাবে। এগুলো কিন্তু নান্দনিক মূল্যের মধ্যে পড়ে। তা কিন্তু প্রকৃতির মধ্যেই রয়েছে। এরপর রয়েছে দেখো নৈতিক মূল্য। এই নৈতিক মূল্যের মতো তোমরা দেখে যাও, পয়েন্ট কিন্তু খুব সোজা আছে। সমস্ত আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। পরিবেশ রক্ষা। দেখো বাস্তুতন্ত্রের আমরা জানি প্রত্যেকটি জীব, প্রত্যেকটি জীব একে অপরের উপর নির্ভরশীল। তোমরা জানো খাদ্য শৃঙ্খল রয়েছে, খাদ্য জাল রয়েছে। খাদ্য শৃঙ্খলের একটি প্রাণী যদি কোনো কারণে বিঘ্নিত হয়, কোনো কারণে যদি সেটি চিরতরে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ওকে? তো ঠিক সেইভাবেই পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু বাস্তুতান্ত্রিক যে মূল্য বা গুরুত্ব, সেগুলো কিন্তু আমাদের অপরিসীম। পৃথিবীব্যাপী পরিবেশের ক্ষেত্রে সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। সেগুলো ছাড়া কিন্তু পৃথিবী চলবে না। দেখো এরপরে আছে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক মূল্য। আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মূল্য বলতে তোমরা জানো হিন্দুদের যে বিভিন্ন যে ধর্ম রয়েছে, মানে হিন্দুদের যে বিভিন্ন ধর্মে, মানে মেনলি হিন্দুদের যে ধর্ম রয়েছে, সেই ধর্মের ক্ষেত্রে দেখো বিভিন্ন রকম উদ্ভিদ রয়েছে। কেউ তুলসী ব্যবহার করে, কেউ আবার বট, কেউ অশ্বত্থ, কেউ জবা ফুল ব্যবহার করে। মানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন পুজোয় কিন্তু কাজে লাগায়। তো সেগুলো কিন্তু আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক মূল্যবোধ কিন্তু রয়েছে। ঠিক আছে? এগুলো পড়বে। আর এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন, জীববৈচিত্র্যের জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে? অর্থাৎ কোশ্চেনটি থাকতে পারতো জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। ঠিক আছে? জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। তো জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগের ক্ষেত্রে রয়েছে দেখো তোমাদের
জিনগত বৈচিত্র্য বা প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখানে আমি প্রথমে ভূমিকা সংক্ষেপে লিখে দিয়েছি, দেখে নাও, ভূমিকা অবশ্যই লিখবে। তারপরে রয়েছে দেখো জেনেটিক ডাইভার্সিটি, তারপরে স্পেসিস ডাইভার্সিটি, তারপরে রয়েছে ইকোসিস্টেম ডাইভার্সিটি। তো জিনগত বৈচিত্র্য লিখে দিয়েছি, প্রজাতিগত বৈচিত্র্য, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিন্তু উল্লেখ করে দিয়েছি। এরপর রয়েছে দেখো তোমাদের আহ তিনে, দেখো জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা উল্লেখ করো। দেখো জীববৈচিত্র্য বিন্যাস, বিন্যাস মানে নকশা বলতে পারো, সেই বিন্যাসের বা ডায়াগ্রামের ক্ষেত্রে মানুষের ভূমিকা কি। দেখো জীববৈচিত্র্য বিন্যাসে বা এখানে বিন্যাস হবে, সরি, এখানে কিন্তু হবে বিনাশ। ঠিক আছে, টাইপিং মিস্টেক, বিনাশ। দেখো জীববৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা কি। এই যে পৃথিবীব্যাপী যে জীববৈচিত্র্য রয়েছে, আমি একটু আগেই বললাম পৃথিবীব্যাপী যে তোমার বিভিন্ন রকম উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ, পোকামাকড় রয়েছে, হাজার হাজার লাখ লাখ রকম উদ্ভিদ প্রাণী রয়েছে। তোমরা অ্যামাজনের কথা ভাবো, বা আমাজন, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন, সেই আমাজনে কিন্তু আমরা জানি পৃথিবীর এবং কঙ্গো নদীর অববাহিকায়, দক্ষিণ আমেরিকার কঙ্গো নদীর অববাহিকায় হাজার হাজার লাখ লাখ রকম উদ্ভিদ রয়েছে, লাখ লাখ রকম প্রাণী রয়েছে। সেই লাখো লাখো প্রাণী এবং উদ্ভিদের যে বৈচিত্র্য, সেখানে কিন্তু সব থেকে বেশি, দেখো সেই সেই আমাজন বলো, সেই তোমার দক্ষিণ আমেরিকার কঙ্গো নদীর অববাহিকা বলো, ঠিক আছে, জাইরে নদীর অববাহিকা বলো, সেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ এবং প্রাণীদের আবাসস্থল। সেই আবাসস্থল ধীরে 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 কি হচ্ছে, সংকুচিত হচ্ছে। ঠিক আছে, আমরা অত দূর যাবো না। ভারতবর্ষে তোমরা বিভিন্ন বিভিন্ন ন্যাশনাল পার্ক বলো, কিংবা বিভিন্ন ক্ষেত্রে তোমরা আহ, বিভিন্ন রকম যে জাতীয় উদ্যানগুলো রয়েছে, ঠিক আছে, কৃষি জমি রয়েছে, সেগুলো আস্তে আস্তে কিন্তু সংকুচিত হচ্ছে। তার মানে জীববৈচিত্র্যের আবাসস্থল কিন্তু ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। এর ফলে কিন্তু দেখো জীববৈচিত্র্য কিন্তু ধ্বংস হচ্ছে। এরপরে দেখে নিচ্ছি, দেখো তোমাদের পরের কোশ্চেন, বিদেশি বিদেশ থেকে আগত প্রজাতি। দেখো বিদেশ থেকে আগত প্রজাতি কথার মানে হলো, দেখো কিছু কিছু মাছ, কিছু কিছু মাছ আছে দেখো, যেটি রয়েছে, আমার এই মুহূর্তে মাছটির কথা মনে নেই। দেখো এটা বিশেষ করে রয়েছে তোমার বারাণসীতে, উত্তরপ্রদেশের বারাণসীতে। দেখো এমন একটা মাছ, ঠিক আছে, সেই মাছটা আমি এখন দেখাতে পারছি না, হয়তো বা পরবর্তী পর্যায়ে এডিট করার সময় আমি তোমাদের মাছটি দেখিয়ে দেবো। সেই মাছটি দেখো বিদেশ থেকে আগমন হওয়ার পরে অন্যান্য যে মাছগুলো রয়েছে, সেই মাছের প্রজাতি কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তার মানে বিদেশি প্রজাতির মাছ কিংবা উদ্ভিদ বলতে পারো, সেগুলো আসার ফলে আমাদের দেশীয় যেই উদ্ভিদ রয়েছে, দেশীয় যে প্রাণী রয়েছে, সেগুলো কিন্তু দিন 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 নষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ বিদেশি যে সমস্ত মাছগুলো আমাদের ভারতবর্ষে আগমন হয়েছে, সেই মাছগুলো কি করে বলতো, অন্যান্য মাছগুলোকে খেয়ে কমিয়ে দিচ্ছে। তার ফলে বাস্তুতন্ত্র কিন্তু দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। সেইভাবে উদ্ভিদের ক্ষেত্রে বলো, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বলো, সেগুলো কিন্তু রয়েছে। অর্থাৎ বিদেশ থেকে আগত প্রজাতির আগমনের ক্ষেত্রে বাস্তুতন্ত্র কিন্তু নিজস্বতা কিন্তু হারাচ্ছে। এরপরে রয়েছে দেখো বন্য প্রাণীর সংহার। দেখো বিভিন্ন বন্য জীবকে নির্বিচারে হত্যা করার ফলে সেই প্রজাতিগুলো ক্রমান্বয়ে বিপন্ন হয়ে পড়ছে। অর্থাৎ দেখো কোনো বনভূমিতে, কোনো অরণ্যের মধ্যে যখন বন্য প্রাণীকে চোরা শিকারীর দ্বারা বা বিভিন্ন ভাবে নির্বিচারে যখন হত্যা করা হবে, তখন কিন্তু সেই প্রজাতিগুলো কিন্তু বিপন্ন হয়ে পড়ছে। তার কারণ হাতি, গন্ডার রয়েছে, তারপরে বাঘ রয়েছে। তো হাতির তোমরা জানো দাঁত, আর গন্ডারের খড়গ মানে যেটি তোমরা জানো খড়গ বা খড়গ, আর বাঘের চামড়া, এই সমস্ত চোরা শিকারীদের জন্য কিন্তু এগুলো দিন 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 নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। এরপরে রয়েছে দেখো তোমাদের অত্যাধিক হারে উদ্ভিদ প্রজাতির আহরণ। দেখো অত্যাধিক প্রজাতির উদ্ভিদের আহরণ, তার মানে কি, আমরা জানি আয়ুর্বেদিক আমরা জানি গাছপালা থেকে, গাছের ডালপালা বা বিভিন্ন গাছের পাতা থেকে কিন্তু ঔষধ তৈরি করা হয়। সেই আয়ুর্বেদিক ঔষধ কাজে লাগানোর জন্য, মানুষের চাহিদা পূরণ করার জন্য কিন্তু উদ্ভিদ প্রজাতিকে আহরণ করা হচ্ছে, এবং জীববৈচিত্র্য বা বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে। বিভিন্ন প্রকার বায়ু দূষণ, দেখো বিভিন্ন প্রকার বায়ু দূষণ বলতে আমরা জানি জল দূষণ রয়েছে, মৃত্তিকা দূষণ রয়েছে, বায়ু দূষণ রয়েছে। এর ফলে কিন্তু বিভিন্ন প্রকার যেই উদ্ভিদ রয়েছে, প্রাণী রয়েছে, কীটপতঙ্গ, ভাইরাস রয়েছে, সেগুলো কিন্তু দিন দিন কমে যাচ্ছে। ভাইরাস বলতে এখানে শুধু ক্ষতিকারক ভাইরাসই নয়, উপকারী ভাইরাস কিন্তু ছত্রাক রয়েছে, সেগুলো কিন্তু চিরতরে আহ বিনাশ ঘটছে। এর ফলে কিন্তু জীববৈচিত্র্য দিন দিন নষ্ট হচ্ছে। এরপরে রয়েছে দেখো পরিকল্পনাহীন উন্নয়ন। দেখো পরিকল্পনাহীন উন্নয়ন বলতে দেখো যখন কোনো জায়গায় কোনো কোনো নদীর উপরে যখন বাঁধ দেওয়া হবে, কিংবা
পার্বত্য অঞ্চলে যখন কোনো পাহাড় কেটে যখন কোনো রাস্তা তৈরি করা হবে, কিংবা কিংবা কোনো নদীর উপরে যখন বাঁধ দিয়ে জলাধার নির্মাণ করা হবে, ঠিক আছে? বিভিন্ন ক্ষেত্রে কিন্তু কোনো পরিকল্পনা ছাড়াই মানে পরিকল্পনাহীন আর সায়েন্টিফিক আম পদক্ষেপ না নিয়েই যখন কোনো এই ধরনের বাঁধ কিংবা এই ধরনের জলাধার কিংবা পার্বত্য অঞ্চলের রাস্তাঘাট যখন নির্মাণ করা হয়, এর ফলে কিন্তু পরিকল্পনাহীনভাবে কিন্তু সেই সব জায়গায় পরবর্তীকালে বাস্তুতন্ত্র তথা জীববৈচিত্র্য আ চিরতরে এবং বিভিন্নভাবে কিন্তু বিনষ্ট হচ্ছে। এরপরে রয়ে গেছে তোমাদের, দেখো পরের কোয়েশ্চেন ৪ নাম্বারের, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? দেখো, এত এর আগে যে কথাগুলো বললাম, তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন আছে কি নেই? অবশ্যই জীববৈচিত্র্যের সংরক্ষণের প্রয়োজন আছে। এই জীববৈচিত্র্য যদি সংরক্ষণ করে না রাখা হয়, তাহলে দেখো, তোমরা জানো মরুভূমির আয়তন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মরুভূমি প্রসারিত হচ্ছে। এই মরুভূমি রোধ করার জন্য তোমাকে কি করতে হবে? মরুভূমির চারিদিকে বা মরুভূমির কাছাকাছি উদ্ভিদ উদ্ভিদ বা গাছপালা রোপণ করতে হবে। ঠিক আছে? যেমন চীন কি করে মরুভূমিকে রোধ করার জন্য? তারা যে খড়কুটো রয়েছে, বিচালি রয়েছে, খড়কুটো দিয়ে কিন্তু সেই সব জায়গায় জল দিয়ে সেই সব জায়গায় কিন্তু কি করে নতুন নতুন বৃক্ষ রোপণ করে। এর ফলে কিন্তু ধীরে ধীরে মরুভূমি কিন্তু সম্প্রসারণ রোধ হয়। যেমন রয়েছে সাহারা মরুভূমি কিন্তু দিন দিন এখন সম্প্রসারণ পরিমাণ মানে আয়তন আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, মরুভূমির পরিমাণ কিন্তু বাড়ছে না। তার কারণ সেখানে কিন্তু গ্রিন করিডোর কিন্তু তৈরি করা হয়েছে। কোথায়? সাহারা মরুভূমিতে। ঠিক সেইভাবে জীববৈচিত্র্য সংরক্ষণের কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। দেখো, কেন প্রয়োজন রয়েছে? জৈব জৈব সম্পদের যোগান বজায় রাখতে সাহায্য করে। জৈব সম্পদ মানে তোমরা জানো ওষুধ, খাদ্য, তরি-তরকারি এগুলো। এরপরে রয়েছে দেখো তোমাদের জলচক্রের বা হাইড্রোলজিক্যাল সাইকেল। এই হাইড্রোলজিক্যাল সাইকেল বা জলচক্রের ক্রিয়াশীলতাকে কিন্তু বজায় রাখে। জলচক্র তোমরা জানো, জলচক্র সমুদ্রের জল বৃষ্টির মাধ্যমে পাহাড়ে বা সমতল ভূমিতে বা মালভূমিতে পতিত হয়ে নদীর মাধ্যমে সমুদ্রে, আবার সমুদ্র জল বৃষ্টির মাধ্যমে কিন্তু বাষ্পীভবনের মাধ্যমে বৃষ্টির মাধ্যমে আবার ভূপৃষ্ঠে এইভাবে চক্রাকারে কিন্তু মানে ক্রিয়াশীল থাকে। এর ফলে কিন্তু কি হয় বলতো? জলচক্র বজায় থাকে। এছাড়া ভৌমজলের ক্ষেত্র কিন্তু একই রকম। এরপরে রয়েছে মৃত্তিকা ক্ষয় রোধে এবং গুণগত মান কিন্তু বজায় থাকে। কি বজায় থাকে? এই জীববৈচিত্র্য যদি আমরা সংরক্ষণ করতে পারি। এরপরে রয়েছে দেখো পুষ্টিমৌল। পুষ্টিমৌল বজায় থাকে। পুষ্টিমৌল বলতে কিন্তু এখানে দেওয়া হয়নি। পুষ্টিমৌল কিন্তু এনপিকে। এনপিকে এই এনপিকে কিন্তু মৌলগুলোর, যেগুলো উদ্ভিদের প্রাথমিক পুষ্টিমৌল, এই প্রাথমিক পুষ্টিমৌলর কিন্তু দেখো চক্রায়মান কিন্তু বজায় থাকে। অর্থাৎ পরিবেশ থেকে জীবদেহে কিংবা জীবদেহ থেকে পরিবেশে এই যে চক্রাকারে যেই ভারসাম্য মানে কি বলবো, বায়োজিওকেমিক্যাল সাইকেল, জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে কিন্তু এই এনপিকে বা বিভিন্ন পুষ্টি মৌলগুলো কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অর্থাৎ জীববৈচিত্র্যের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষণ কমাতেও কিন্তু সাহায্য করে এই জীববৈচিত্র্য। জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখতেও কিন্তু সাহায্য করে এই জীববৈচিত্র্য। এরপরে রয়েছে দেখো রেড ডাটা বুক। এই রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক অবশ্যই পড়বে। এই কোশ্চেন কিন্তু ভিভিআই পরীক্ষার সময় কিন্তু দেবে। ঠিক আছে? আর ইনসিটু কনজারভেশন আর এক্সিটু কনজারভেশনও আমি তোমাদের বলবো। তো প্রথমেই দেখে নাও রেড ডাটা বুক এবং গ্রিন ডাটা বুক কাকে বলে। দেখো, রেড ডাটা বুক বলতে যে সমস্ত পৃথিবীতে জীব যে সমস্ত জীব, সে উদ্ভিদ হোক কিংবা প্রাণী হোক, যে সমস্ত জীব বিলুপ্ত কিংবা বিপদগ্রস্ত, সেই সমস্ত জীবকে যে পুস্তকে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে রেড ডাটা বুক বলে। এক কথায় বলবে, যে সমস্ত জীব জীব সম্প্রদায় যে সমস্ত জীব সম্প্রদায় আহ বিলুপ্ত কিংবা বিপদগ্রস্ত, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের যে যে পুস্তকের মাধ্যমে লিপিবদ্ধ করে লিখে রাখা হয়, ঠিক আছে, লিপিবদ্ধ করে রাখা হয়, তাকে কিন্তু বলা হয় রেড ডাটা বুক। ঠিক আছে? এই কাজটি করে কিন্তু আইইউসিএন। ঠিক আছে? আইইউসিএন। এরপরে হচ্ছে গ্রিন ডাটা বুক। গ্রিন ডাটা বুক বলতে দেখো কোনো একটি নির্দিষ্ট এলাকার মধ্যে বিরল বিরল বিপদগ্রস্ত জীব প্রজাতির তালিকা যে পুস্তকে লেখা হয়, যা যা অবলুপ্তের বিপদ থেকে মুক্ত মানে ধ্বংস হয়ে যাচ্ছিল কিংবা ধ্বংসের পথে পা বাড়াচ্ছিল, সেই ধ্বংসের হাত থেকে
মুক্ত, ধ্বংসের হাত থেকে কিন্তু তাকে রিকভার করা হয়েছে। ঠিক আছে? তাই সেগুলো কিন্তু যে বইতে লিপিবদ্ধ থাকে তাকে কিন্তু গ্রিন ডেটা বুক বলে। গ্রিন মানে সবুজ, সবুজ মানে তোমরা বুঝতেই পারছো যেগুলো কিন্তু বিপদ থেকে সম্পূর্ণ মুক্ত। ঠিক আছে? তাকে কিন্তু গ্রিন ডেটা বুক বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে দেখো ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য বেশি কেন? দেখো ক্রান্তীয় অঞ্চল বলতে আমরা বুঝি দেখো ক্রান্তীয় অঞ্চল বলতে আমরা বুঝি মোটামুটি দেখো আমরা বলতে পারি 10 ডিগ্রি 10 ডিগ্রি উত্তর কিংবা 10 ডিগ্রি দক্ষিণ এই গোলার্ধের মধ্যে সূর্য রশ্মি আমরা জানি সূর্য রশ্মিটা ধরো সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। দেখো এই যে ক্রান্তীয় অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চলে সূর্য রশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এর ফলে এখানে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টিপাত হয়। সেই বৃষ্টির নাম পরিচলন বৃষ্টিপাত। এই পরিচলন বৃষ্টিপাতের ফলে এখানে যেমন তাপমাত্রা বেশি, বৃষ্টিপাতও বেশি, কিন্তু এখানে কিন্তু কোনো ঋতু পরিবর্তন হয় না। তাই এই জায়গায় এই জায়গায় কি বলতো এই জায়গায় সারা বছর বৃষ্টিপাত হয়, সারা বছর তাপমাত্রা বেশি, তাই এই অঞ্চলে চিরসবুজ অরণ্য দেখা যায়। তাই এই অঞ্চলে পৃথিবীর সব থেকে বেশি লাখো লাখো কীট পতঙ্গ, লাখো লাখো কিন্তু উদ্ভিদ এই অঞ্চলে জন্মায়। এক্সাম্পল বলেছিলাম আমাজন নদীর অববাহিকা, এক্সাম্পল বলেছিলাম কি তোমার দক্ষিণ আমেরিকা কঙ্গো জাইরে নদীর অববাহিকা, ইন্দোনেশিয়া জাভা সুমাত্রা, এই সমস্ত অঞ্চল কিন্তু ক্রান্তীয় অঞ্চলের অন্তর্গত। এই সমস্ত অঞ্চলে সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায়। আমাদের ভারতবর্ষে যেমন রয়েছে কেরালায় রয়েছে দেখো পেরিয়ার বা সাইলেন্ট ভ্যালিতে কিন্তু সব থেকে বেশি জীববৈচিত্র্য দেখা যায় কেরালায়। ঠিক আছে? তো এই ক্রান্তীয় অঞ্চলের জীববৈচিত্র্য বেশি কারণে দেখো স্থিতিশীল জলবায়ু মানে একই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। একটু আগে বললাম উষ্ণ আর্দ্র জলবায়ু বললাম, পর্যাপ্ত সূর্যালোক বললাম, প্রজননের উচ্চ হার মানে এই সমস্ত জলবায়ু অঞ্চলে যেই প্রজনন মানে বংশ বৃদ্ধির জন্য উপযুক্ত কিন্তু সুইটেবল এনভায়রনমেন্ট রয়েছে, সুইটেবল উপযুক্ত পরিবেশ রয়েছে। তাই ওই ক্রান্তীয় অঞ্চলে কিন্তু জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখা যায়। এরপরে রয়েছে দেখো আলফা বিটার তুলনা করো। তোমরা দেখে নেবে দেখো আলফা বিটা গামা। তো জীববৈচিত্র্য রয়েছে আলফা বিটা গামা জীববৈচিত্র্য রয়েছে। তোমরা পড়বে আলফা বিটা বৈচিত্র্য কাকে বলে। দেখো মানে তুলনা করো। আলফা বলতে দেখো একটি এটি এটি জীব বৈচিত্র্যের সর্বাপেক্ষা ক্ষুদ্রতম একক। এটি জীববৈচিত্র্যের নির্দিষ্ট ক্ষুদ্র বাসস্থানের প্রজাতির বৈচিত্র্য। ঠিক আছে আলফা কিন্তু। আর বিটা রয়েছে দেখো দুটি আলফা বৈচিত্র্যের মধ্যেকার জীবের বৈচিত্র্য এবং দুটি ভিন্ন বাসস্থানের প্রজাতির প্রজাতির বৈচিত্র্য। দেখো সেকেন্ড রয়েছে আলফা বৈচিত্র্য হলো একই পরিবেশ থেকে একই সম্পদের উপর নির্ভরশীল জীবগোষ্ঠী। আর বিটা বৈচিত্র্য হলো পরিবেশে তথা বাসস্থানগত বৈচিত্র্যের জীব বৈচিত্র্য। তো তোমরা বুঝতেই পারছো। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে রয়েছে ইন সিটু আর এক্স সিটু কনজারভেশনের মধ্যে পার্থক্য। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা আগে পড়বে। এই কোশ্চেনটি কিন্তু ভিবিআই ইন সিটু কনজারভেশন বা স্থানীয় সংরক্ষণ স স্থানীয় সংরক্ষণ। ঠিক আছে? স্থানীয় সংরক্ষণ মানে ইন সিটু। আর এক্স সিটু মানে বহির্ক্ষেত্রীয়। দেখো বহির্ক্ষেত্রীয় সংরক্ষণ। তা ইন সিটু কাকে বলে? দেখো যে সমস্ত জীব প্রজাতি তার নিজস্ব বা প্রাকৃতিক বাসস্থানের মধ্যেই রেখে যখন কি করা হয় রক্ষণাবেক্ষণ করা হয় তখন তাকে ইন সিটু কনজারভেশন বলে। এক্স সিটু কনজারভেশন কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী মানে যে সমস্ত জীবগোষ্ঠী রয়েছে মানে প্রাকৃতিক বা স্বাভাবিক পরিবেশে তাকে টিকিয়ে রাখা সম্ভব নয় সেই সমস্ত জীব প্রজাতিকে সেই সমস্ত প্রাকৃতিক পরিবেশ থেকে উদ্ধার করে, ঠিক আছে, উদ্ধার করে সে তুমি হেলিকপ্টার লাগাতে পারো, লঞ্চ বা ট্রলার লাগাতে পারো, যেভাবেই হোক সেই সমস্ত প্রাকৃতিক বাসস্থান থেকে উদ্ধার করে তাকে কৃত্রিম পরিবেশে যখন তুমি তাকে রক্ষণাবেক্ষণ করবে তখন তাকে বলা হয় এক্স সিটু কনজারভেশন। যেমন চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এগুলো। ওকে। আর দেখো তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো, যারা পিডিএফ নেবে ভাবছো ফোর্থ সেমিস্টারের জন্য বা ফোর্থ সেমের জন্য তোমরা যারা পিডিএফ নেবে ভাবছো তোমরা কিন্তু 7890404016 এই নাম্বার তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এটি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? আর অবশ্যই তোমাদের কিন্তু পেমেন্ট অপশন রয়েছে। এই পিডিএফ পেতে গেলে পেমেন্ট করতে হবে 906238 দেখো 6679 এই নম্বরে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। আর ভূগোলের জন্য কিন্তু তোমাদের রেখেছি দেখো
ভূগোলের জন্য বিশেষ করে তোমাদের ভূগোলে যা টোটাল তোমরা পিডিএফ পাচ্ছ 115 টাকা তোমরা কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে। এই পিডিএফ আমি প্রত্যেকটি ভিডিওতে বলেছি, তোমাদের বলেছি এই পিডিএফ তোমরা মোবাইল থেকেও করতে পারবে, মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবে। প্রয়োজন বোধে তোমরা কিন্তু জেরক্স, দেখো তোমরা কিন্তু দোকান থেকে জেরক্স করে নিতে পারবে। এই যে যেরকম লেখা দেখছো একদম বইয়ের ভাষায়, একদম বিশেষ করে বইয়ের যে লেখাগুলো আছে সেই লেখার স্টাইল রয়েছে যেরকম, ঠিক আছে, সেই স্টাইলে পাবে, চিত্র পাবে। আর সেই সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সব থেকে বড় সুবিধা হলো তোমরা কিন্তু সম্পূর্ণ জেরক্স করে কিন্তু নিতে পারবে, ডাউনলোড করে নিতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যেটি বললাম তোমাদের সব থেকে বড় সুবিধা হলো দেখো সহজ সরল ভাষায় কিন্তু লেখা আছে, কোনো কঠিন ভাষা কিন্তু ব্যবহার করা হয়নি। যতটা সম্ভব আমি কিন্তু আমার সোজা ভাষা, সহজ ভাষা দিয়ে কিন্তু এই পিডিএফ তোমাদের জন্য তৈরি করেছি। 12 ক্লাসে উচ্চ মাধ্যমিক তোমরা যারা পরীক্ষা দেবে, ঠিক আছে, তো পিডিএফ এর জন্য যাদের দরকার অবশ্যই দেখে নিও। এরপরে এসে দেখো জীববৈচিত্র্য, প্রথমেই বলেছিলাম কিন্তু জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে, প্রথমেই বলেছিলাম। দেখো ওয়াল্টার জি রোজেন, ঠিক আছে, ওয়াল্টার জি রোজেন প্রথমে কিন্তু এই বায়োডাইভার্সিটি কথাটি কিন্তু প্রথম ব্যবহার করে। এরপরে এসে দেখো তোমাদের জীববৈচিত্র্য, দেখো জীববৈচিত্র্যের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। দেখো জীববৈচিত্র্যের ইকোনমিক যে ইম্পর্টেন্ট, যে অর্থনৈতিক যে গুরুত্ব, সেই অর্থনৈতিক গুরুত্ব কি রয়েছে। দেখো জীববৈচিত্র্য ছাড়া কিন্তু তুমি এক মুহূর্ত চলতে পারবে না। এই জীববৈচিত্র্য আমাদের প্রাকৃতিক পরিবেশে বা কোনো বাস্তুতন্ত্রের মধ্যে এই জীববৈচিত্র্য দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাই জীববৈচিত্র্যের গুরুত্ব পৃথিবীব্যাপী অপরিসীম। এর প্রধান গুরুত্বের দিকগুলো উদাহরণস্বরূপ বলতে পারি খাদ্যের যোগান। এই জীববৈচিত্র্যের গুরুত্ব ছাড়া আমরা বাঁচতে পারবো না। দেখো খাদ্যের যোগান, বুঝতেই পারছো, আমরা মাঠ থেকে, জমি থেকে, কৃষি জমি থেকে যে সমস্ত খাদ্য পাই, ধান, গম, ভুট্টা, তারপরে প্রাণীদের ক্ষেত্রে মাছ, মাংস, সেগুলোও কিন্তু দেখো মানুষের খাদ্যের প্রধান উৎস কিন্তু এই জীববৈচিত্র্য। ঠিক আছে, ওষুধের ক্ষেত্রে দেখো তোমরা যেন আয়ুর্বেদিক ওষুধ রয়েছে, এরপরে রয়েছে দেখো তোমাদের আয়ুর্বেদিক রয়েছে, তারপরে রয়েছে ম্যালেরিয়া ঔষধ তৈরি রয়েছে তোমার সিনকোনা গাছের ওষুধ থেকে, তারপর রেসারপিন রয়েছে। আবার কিছু ব্যাকটেরিয়া বা ভাইরাস রয়েছে যেগুলো কিন্তু উপকারী, ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে যেগুলো কিন্তু মানুষের ওষুধ তৈরির ক্ষেত্রে, মানুষের জন্য ওষুধ তৈরির ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। এরপরে রয়েছে দেখো শিল্পের কাঁচামাল তোমরা যেন কাগজ তৈরি করতে লাগে, কাগজের মণ্ড, কাঠ লাগে, তারপরে রবার, রজন, মধু ইত্যাদি কিন্তু পাওয়া যায়। আর যাদের বাড়ি কোনো অরণ্যের পাশে, যাদের বাড়ি বাড়িঘর যাদের অরণ্যের পাশে রয়েছে, দেখো যাদের বাড়ি, তোমরা জানো অনেকের বাড়ি তোমাদের অরণ্যের পাশে রয়েছে, বনভূমির বনভূমির পাশে রয়েছে, আছে না অনেকের বাড়িঘর বনভূমির পাশে রয়েছে। তো দেখো সেই সমস্ত আহ মানুষজন যারা অরণ্যের পাশে রয়েছে, সেই অরণ্যের উপর নির্ভর করে, সেই ফরেস্টের উপর নির্ভর করে কিন্তু তারা কিন্তু জীবিকা নির্বাহ করে। অর্থাৎ আহ, অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। পর্যটন শিল্প, তোমরা জাতীয় উদ্যানে যাবে, অভয়ারণ্যে যাবে, মানে ন্যাশনাল পার্কে যাবে, স্যাংচুয়ারিতে বা অভয়ারণ্যে যাবে, সংরক্ষিত সংরক্ষিত বনভূমিতে বা প্রোটেক্টেড ফরেস্ট বা রিজার্ভ যেই ফরেস্ট রয়েছে কিংবা ইকো ট্যুরিজম রয়েছে, সেই সমস্ত জায়গা তোমরা ঘুরতে যাবে, তাও কিন্তু তাও কিন্তু রয়েছে উদ্ভিদ, বিভিন্ন প্রাণী, সেখানেও কিন্তু জীববৈচিত্র্য। সুতরাং চীন ভান্ডার হিসাবে কিন্তু দেখো জীববৈচিত্র্য, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে জীববৈচিত্র্য, অর্থনৈতিক গুরুত্বের ক্ষেত্রে কিন্তু জীববৈচিত্র্য, পরিবেশ রক্ষার ক্ষেত্রে কিন্তু জীববৈচিত্র্য, মূল্যবোধের কিন্তু জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্যের গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, জীববৈচিত্র্য ছাড়া এক মুহূর্ত, এক মিনিটও তোমরা থাকতে পারবে না, বাঁচতে পারবে না এই পৃথিবীতে। এরপরে রয়েছে দেখো তোমাদের সরি এরপরে রয়েছে দেখো তোমাদের জীববৈচিত্র্য সংরক্ষণে দুটি কৌশল উল্লেখ করো। দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে আমি একটু আগে বললাম ইনসিটু কনজারভেশন আর এক্সিটু কনজারভেশন। এরপরে রয়েছে দেখো তোমাদের জীববৈচিত্র্য দেখো হ্রাসের, এই জীববৈচিত্র্য হ্রাসের বা হ্রাসের, তোমরা হ্রাস বলতে পারো কিংবা হ্রাস বলতে পারো। তো যেখানকার আঞ্চলিক ভাষা, আমি বলে দিচ্ছি জীববৈচিত্র্যের হ্রাসের বা হ্রাসের জন্য দায়ী
মানব সৃষ্ট কারণগুলি আলোচনা করো। দেখো জীববৈচিত্র্য যেই এই যে ধ্বংস হচ্ছে, তোমরা এটা বলতে পারো হ্রাস না বলে তোমরা বলতে পারো ধ্বংস। জীববৈচিত্র্য ধ্বংস, জীববৈচিত্র্য ধ্বংস বা জীববৈচিত্র্যের বিনাশ, এই বিনাশ ধ্বংসের জন্য দায়ী মানব সৃষ্ট বা মানুষের কারণগুলো কি কি? দেখো, বাসস্থানের বিনাশ। আমরা জানি বাসস্থানের বিনাশ বলতে আমাদের বাসস্থান নয়, উদ্ভিদ প্রাণীদের বাসস্থান। উদ্ভিদেরও কিন্তু বাসস্থান রয়েছে, প্রাণীদেরও কিন্তু বাসস্থান রয়েছে। এই উদ্ভিদ এবং প্রাণীদের দেখো বাসস্থান দিন দিন কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তুমি দেখো লোক সংখ্যা, আমাদের ভারতবর্ষে ধরো এক সময় ছিল 25 কোটি, এখন ভারতবর্ষের জনসংখ্যা রয়েছে কত? এখন রয়েছে 150 কোটি। ভারতবর্ষের জনসংখ্যা 150 কোটি। আস্তে আস্তে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু আয়তন বাড়ছে, কিন্তু কৃষি জমির পরিমাণ কি বাড়ছে? বাড়ছে না। আহ উদ্ভিদের পরিমাণ, উদ্ভিদ বা অরণ্যের পরিমাণ, অরণ্যের পরিমাণ কি বাড়ছে? বাড়ছে না। পাহাড়ের পরিমাণ বাড়ছে? বাড়ছে না। সুতরাং এই যে এই সমস্ত জায়গায় কিন্তু বিভিন্ন উদ্ভিদ প্রাণী যারা প্রাকৃতিকভাবে বসবাস করে, সেগুলো কিন্তু মানুষের দ্বারা, মানুষ কৃষি জমি, নগরায়ন, শিল্প, ঠিক আছে, তারপরে অরণ্য ছেদন বা অরণ্য ধ্বংসের জন্য এদের যে বাসস্থান, সেই বাসস্থান দিন কিন্তু হ্রাস পাচ্ছে। এরপরে হচ্ছে অতি ব্যবহার এবং অতিরিক্ত পশু শিকারের ফলে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। তোমরা দেখে নাও, সোজা আছে পরিবেশ দূষণ, তারপরে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ বলতে দেখো, এই বহিরাগত প্রজাতির অনুপ্রবেশের জন্য কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমরা না, আমি তোমাদের সামনে একটি গল্প বলবো। ডোডো পাখি। দেখো, ডোডো পাখি তোমরা নিশ্চয়ই সবাই নাম জানো, হাঁসের মতো দেখতে, হাঁসের মতো দেখতে ডোডো পাখি। ডোডো পাখি কিন্তু একটা মানে সমুদ্রের সমুদ্রের একটি দ্বীপে বসবাস করত। একটা দ্বীপ রয়েছে, সেই দ্বীপে বসবাস করত ডোডো পাখি। এই দ্বীপে বসবাস করত, সেই দ্বীপটির নাম হলো মরিশাস দ্বীপ। ঠিক আছে, দ্বীপটির নাম কি? মরিশাস দ্বীপ। এই মরিশাস দ্বীপে কিন্তু ডোডো পাখি বসবাস করত। চারিদিকে কিন্তু জল আর জল, চারিদিকে কিন্তু সমুদ্র। ঠিক আছে, চারিদিকে কিন্তু সমুদ্র। তো এই ডোডো পাখি যে দ্বীপটায় মরিশাস দ্বীপে বসবাস করত, প্রচুর পরিমাণে ডোডো পাখি ছিল সেখানে। তারা দিব্যি সেখানে ঘুরে মানে তারা বসবাস করত, ঘুরে বেড়াতো তাদের এই দ্বীপে। তারা তারা প্রজনন করত, বংশ বৃদ্ধি করত। প্রচুর পরিমাণে ডোডো পাখি ছিল। তো ডোডো পাখি দেখো, কিছু কিছু যে সমস্ত জাহাজগুলো ওই সময়, এটা এটা 1650 সালের দিকে, 1650 সালের দিকে এই ডোডো পাখি সম্পূর্ণ কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই যখন এই মরিশাস দ্বীপপুঞ্জে, মরিশাস দ্বীপ যে দ্বীপটি ছিল, সেই দ্বীপে দেখো প্রচুর পরিমাণে জাহাজ যেত। সমুদ্রের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় একসময় জাহাজ যেত, পালতোলা জাহাজ। পালতোলা কি যেত? জাহাজ যেত। দেখো, এই জাহাজ যখন এই সমুদ্রের মধ্য দিয়ে যেত, তখন কোনো কারণে আহ, এই ধরনের জাহাজগুলো, ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্য হোক, ডাকাতির উদ্দেশ্য হোক, বা অন্যান্য দ্বীপের আবিষ্কারের উদ্দেশ্য হোক, যখন এই জাহাজগুলো যেত, তখন এই এই যে যে দ্বীপটি রয়েছে, সেই দ্বীপের পাশ দিয়ে এই জাহাজগুলো একসময় যাওয়ার ফলে তারা তারা এই মরিশাস দ্বীপটি কিন্তু তাদের নজরে আসে। যখনই এই দ্বীপটি এই সমস্ত নাবিকদের বা এই সমস্ত যে সমস্ত ব্যবসায়ীদের এই দ্বীপটি যখন তাদের নজরে আসে, তখন তারা এই জাহাজগুলো কিন্তু এই দ্বীপে, তারা কি করতো, দ্বীপে আর কি রাখতো, বা এই দ্বীপে তারা কিন্তু এগিয়ে আসতো এবং দ্বীপে কিন্তু রেস্ট নিত এবং দ্বীপ সম্পর্কে তারা জানার চেষ্টা করতো। বিভিন্ন কারণে এই দ্বীপে তখন তারা আশ্রয় নিয়েছিল। নেওয়ার পর যখন দেখলো এই দ্বীপে প্রচুর পরিমাণে যেই ডোডো পাখি রয়েছে, সেই ডোডো পাখি যখন দেখো, ডোডো পাখি ছিল এমনই একটি পাখি, যে পাখি কিন্তু দেখো মানুষ দেখলে মানুষের কিন্তু কাছাকাছি আসে। যেমন মানুষ আহ, এই ডোডো পাখি যখন দেখলো যে এই মানুষগুলো, এই যে মানুষগুলো যখন জাহাজ থেকে দ্বীপে নামলো, তখন এই ডোডো পাখি কিন্তু মানুষের দেখো ভক্ত ছিল। তার মানে মানুষকে যখন দেখলো ডোডো পাখি, তখন কিন্তু এই মানুষের কাছাকাছি আসতে শুরু করলো। তখন মানুষও কিন্তু কি করলো, সেই তাদের সরলতার সুযোগ নিয়ে, তাদের যেই নিরহ সুযোগ নিয়ে সেই ডোডো পাখিকে তারা পরপর তারা কিন্তু দেখো
কি করতে শুরু করলো? তারা তাদের মাংস খেতে শুরু করলো। ঠিক আছে? এর পরবর্তী পর্যায়ে তারা যখনই আসতো এই দ্বীপে, তখনই কিন্তু এই ডোডো পাখির মাংস তারা খেত। একসময় ডোডো পাখি কিন্তু চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অথবা আরেকটি অন্য কারণ রয়েছে, এই ডোডো পাখি দেখো কিছু শূকর ছিল। সেই শূকর কি করতো বলতো? ওই ডোডো পাখির যখন ডিম পাড়তো, সেই ডিম খেয়ে ফেলতো। এর ফলে কিন্তু একদিকে মানুষের দ্বারা, একদিকে শূকরের দ্বারা এই ডোডো পাখি চিরতরে কিন্তু পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে তার মানে বহিরাগত প্রজাতির আগমনের ফলে কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হয়। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দেখো, জলবায়ু পরিবর্তন তোমরা বুঝতেই পারছো, কোথাও বৃষ্টিপাত বেশি হচ্ছে, কোথাও কমে যাচ্ছে। এরপরে রয়েছে এখন দেখো তোমাদের 14 জীববৈচিত্র্য সংরক্ষণে ভারত সরকার কর্তৃক গৃহীত কৌশলগুলি ও কর্মসূচিগুলো আলোচনা করো। দেখো, আইনি ও প্রশাসনিক পদক্ষেপ রয়েছে, গণসংরক্ষণ আইন রয়েছে, পরিবেশ সুরক্ষা আইন রয়েছে, খতে রয়েছে ইনস্টিটিউট কনজারভেশনের জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, বিভিন্ন প্রজাতির সংরক্ষণ প্রকল্প রয়েছে, এক্সিটি সংরক্ষণ রয়েছে, জিন ব্যাংক, বীজ ব্যাংক রয়েছে, বোটানিক্যাল বা জুলজিক্যাল গার্ডেন রয়েছে। তারপরে এখন লাস্ট কোশ্চেন রয়েছে তোমাদের ব্ল্যাক ডেটা বুক। ব্ল্যাক ডেটা বুক কি? দেখো, যে সমস্ত জীব প্রজাতি রয়েছে, সেই সমস্ত জীব প্রজাতি ভবিষ্যতে ঝুঁকির মধ্যে রয়েছে, তাদের তালিকা যখন কোনো বইতে লিপিবদ্ধ করা হয়, তখন তাকে বলা হয় ব্ল্যাক ডাটা বুক। অন্য কোনো বই বা অন্য কোনো নোটস বই তোমাদের কিন্তু ফলো করতে হবে না। আমি যেই পিডিএফ দেব, বা তোমরা যেই যারা পিডিএফ নেবে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এই পিডিএফ একদম ফাইনাল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী হতে চলছে। অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।